দর্শক, গতকালকে উত্তরাতে র্যাবের হেডকোয়ার্টারে যেখানে আয়নাঘর আছে বলে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, সেই আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা, সাথে প্রসিকিউশনের প্রধান সহ প্রসিকিউশন টিমের অনেকেই ছিলেন এবং গুমের শিকার হওয়ার খবর এতদিন যাদের ক্ষেত্রে শুনেছি, সেই গুমের শিকার হওয়া অনেকেই এখানে ছিলেন উপস্থিত। কিন্তু সেই আয়নাঘর নিয়ে উঠেছে বিতর্কটা কি? শেখ হাসিনার পক্ষের একাধিক আইনজীবী বলেছেন আয়নাঘর নামে কোনো কিছুর অস্তিত্ব নেই, এগুলো সবই সাজানো নাটক এবং ২৪-এর শেখ হাসিনার সরকার পতনের পরে ডক্টর ইউনূস নতুন করে এই সব আয়নাঘর তৈরি করেছেন, তৈরি করে সেটাকে অবলম্বন করে পুঁজি করে শেখ হাসিনাকে শায়েস্তা করার চেষ্টা করছেন এবং শেখ হাসিনার সময়কার অনেককে শায়েস্তা করার চেষ্টা করছেন। সত্যি কি তাই? এত গুরুতর অভিযোগ কিভাবে করছেন শেখ হাসিনার আইনজীবীরা? যদি সেটা সত্য হয় তাহলে আমরা কোন পথে এগোচ্ছি? যদিও আয়নাঘরে যে টর্চার চেয়ার দেখানো হয়েছিল, মানে অ্যালুমিনিয়ামের টর্চার চেয়ার, যেখানে কারেন্টের শক দেওয়া হতো যে চেয়ারে বসিয়ে, এই ন্যারেটিভ আমরা শুনেছি ডক্টর ইউনূসের সময়, সেটা নিয়ে প্রচণ্ড বিতর্ক হতে শুনেছিলাম আমরা। কারণ অ্যালুমিনিয়ামের চেয়ারে যদি কাউকে ইলেকট্রিক শক দেয়া হয় তাহলে সেই চেয়ার সহ পুরো মানে ফ্লোর এবং মানে সেই জায়গাটা কারেন্ট হয়ে যাওয়ার কথা। সেই কারেন্ট হয়ে যাওয়ার মাঝে কিভাবে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই শক দেওয়ার কাজগুলো করতেন, সেই প্রশ্ন উঠেছিল। চলুন শেখ হাসিনার আইনজীবীরা কি বলছেন, কি বোঝাতে চাইছেন একটু বুঝে ওঠার চেষ্টা করি আমরা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আয়নাঘর নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গতকালকে প্রসিকিউশনের পক্ষ থেকে আইনজীবীরা, প্রসিকিউশনের প্রধান এবং বিচারকরা আয়নাঘর পরিদর্শন করেছেন এবং সেখানে অনেক কিছু তারা পেয়েছেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি বলেছেন যে সেখানে অনেক কিছু পাওয়া গেছে। সেখানে ছোট্ট একটা ঘর ফিতা দিয়ে মাপা হয়েছে, এরকমটাও ভিডিও দেখলাম, যে মাত্র ৩৪ ইঞ্চি ৩৬ ইঞ্চি ওয়াইড, ৪২ ইঞ্চি হাইট, এরকম একটা ঘরে আসামিদের রাখা হতো। সেই জায়গায় বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে রাখা হতো এবং সেখানে চিফ প্রসিকিউটর এটাও বলতে শুনেছি যে আমরা মানে গুমের শিকার হওয়াদের মুখে শুনেছি কাঁঠাল গাছের কথা। ওই যে সেই কাঁঠাল গাছ ধারণা করা হচ্ছে, এই সেই কাঁঠাল গাছ যেটা তারা বর্ণনা করেছেন, এরকম বক্তব্য আমরা শুনেছি। আবার আয়নাঘর নিয়ে এরকম ডক্টর ইউনূসের শুরুর দিকে এরকম ঘটনাও আমরা দেখেছি যে আয়নাঘরে গুমের শিকার হয়ে থাকা একজন, তিনি বেরিয়ে তার ৮ বছর সেই আয়নাঘরে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং ৮ বছর যে গামছা দিয়ে চোখ মুছেছেন, চোখের পানি মুছেছেন, শরীর মুছেছেন, সেই গামছাটা প্রদর্শন করেছেন, যে গামছা নিয়ে অনেকে ট্রল করার চেষ্টা করেছেন। একেবারে নতুন ঝকঝকে চকচকে গামছা কিভাবে ৮ বছর চোখের পানি গায়ের ঘাম মোছার পরেও ওরকম থাকলো, সেই প্রশ্ন অনেকে তুলে ধরার চেষ্টা করেছেন। অবশ্য তারা দুষ্টু লোকের দুষ্টু কথায় আমরা কান না দিই। শেখ হাসিনার আইনজীবীরা কি বলছেন চলুন একটু আমরা সেই দিকে মনোযোগ দিই। শেখ হাসিনার সেই আইনজীবী, মনে আছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে মোটামুটি ৬৪ পার্টি দাঁত বের করে বলেছিলেন যে এই রায় আমাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছে, আমি কষ্ট অনুভব করছি, এরকম বলেছিলেন। যে তারপরে ব্যাপারটা ওয়ার্ল্ড ওয়াইড হাস্যকর হয়েছিল। সেই আমির হোসেন তিনি তার বক্তব্য নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে। সেখানে বলা হচ্ছে আয়নাঘর পরে তৈরি করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ আয়নাঘর ডক্টর ইউনূস শেখ হাসিনা সরকার পতনের পরে তৈরি করেছেন, এরকম বক্তব্য দিয়েছেন। বলেছেন যে আয়নাঘর বলে কোনো কিছু শেখ হাসিনার আমলে ছিল না, এগুলো সব বকওয়াস, এগুলো সব বানানো কথা, মিথ্যা কথা। এবং আরেকটা বক্তব্য আমরা শোনার আগে একটু
পরিপ্রেক্ষিতটা জেনে নিই। সেখানে আমরা দেখছি যে আয়নাঘর পরিদর্শন ও মন্তব্য ব্যাপারে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা এবং আইনজীবীরা উত্তরা র্যাব 1 কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে আসামিপক্ষের আইনজীবী তোবারক হোসেন ভূঁইয়া মন্তব্য করেছেন যে এই বন্দিশালাটি পরে বা 5 আগস্টের পর তৈরি করা হয়েছে। অন্যদিকে চিফ প্রসিকিউটর এই স্থানটিকে একটি চরম বাস্তবতা বলেও উল্লেখ করেছেন। তার মানে আরেকজন আইনজীবী তোবারক হোসেন তিনিও বলছেন যে এটা ভুয়া। তাকে নিয়ে ঢাকা মেল যে শিরোনামটা করেছে সেটা একটু দেখে নিন। সেখানে বলা হচ্ছে আয়নাঘর কোনো নির্দিষ্ট স্থান নয়, কেবল একটি ধারণা, আসামিপক্ষের আইনজীবী। মানে এটা কোনো নির্দিষ্ট জায়গা না, এটা একটা ধারণা, মানে এরকমটা বলেছেন। তিনি বলছেন যে আয়নাঘর বলতে কোনো সুনির্দিষ্ট স্থানের কোনো অস্তিত্ব নেই এবং এই সংক্রান্ত আইনি ব্যত্যয় ঘটলে তা বড়জোর বিভাগীয় ব্যবস্থা হতে পারে, কিন্তু মানবতা বিরোধী অপরাধ হতে পারে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবাই যখন এই পরিদর্শনে গেছেন তারপরে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন তিনি। এদের মধ্যে টিএফআই সেলে গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় 7 র্যাব কর্মকর্তার পক্ষে তোবারক হোসেন ভূঁইয়া, অন্য 3 কর্মকর্তার পক্ষে এবিএম হামিদুর মেজবা এবং এই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রত্যেকেই অভিন্ন বক্তব্য দিয়েছেন। পরিদর্শন শেষে আইনজীবী তোবারক হোসেন ভূঁইয়া বলেছেন, চিফ প্রসিকিউটর যাই বলুন, আমরা আজ কোনো আয়নাঘর দেখতে আসিনি, আমরা এসেছি তথাকথিত টিএফআই সেল দেখতে। টিএফআই কোনো নির্দিষ্ট জায়গা নয়, এটি একটি কনসেপ্ট বা ধারণা, এটা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর যে কোনো জায়গায় থাকতে পারে। তিনি আরও বলেন 2005 সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পত্র অনুযায়ী টিএফআই টিম গঠিত হয়েছিল। সেখানে সিআইডি, এসবি, ডিজিএফ এর মতো বিভিন্ন সংস্থা ছিল। র্যাব সেখানে কেবল সাচিবিক বা সেক্রেটারিয়াল দায়িত্ব পালন করত, র্যাব কোনো ভূমিকা পালন করত না। অর্থাৎ খাতাপত্র, নথিপত্র এগুলো দেখার দায়িত্ব র্যাবের ছিল, আর কোনো দায়িত্ব ছিল না। র্যাবের 10 কর্মকর্তাকে এই আয়নাঘর ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসানো ব্যাপারে তিনি বলছেন যে এখানে র্যাবের কোনো কর্মকর্তার কোনো দায় থাকতে পারে না, যদি অন্য কারো দায় থেকেও থাকে। ফলে টিএফআই বলতে কোনো নির্দিষ্ট ঘর বোঝায় না, এটি সারা দেশের যে কোনো জায়গায় হতে পারে। এই কথা যখন বলছেন তখন ব্যাপারটা কেমন যেন হয়ে যাচ্ছে। আসামিদের নির্দোষ দাবি করে তোবারক হোসেন ভূঁইয়া বলেছেন, আইনে প্রিজাম্পশন অফ ইনোসেন্স অর্থাৎ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে ধরে নেওয়া নীতি বলে একটা কথা আছে। প্রমাণ হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না। তিনি অর্থাৎ চিফ প্রসিকিউটর কিভাবে একে নির্মম টর্চার সেল বললেন আমি জানি না, এটি আদালতের প্রমাণের বিষয়। সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিষয়ে এই আইনজীবী বলেন, আমি মামলার যে নথিপত্র দেখেছি তাতে সব আসামিকে নির্ধারিত 24 ঘন্টার মধ্যেই আদালতে পাঠানো হয়েছে। এবং তিনি একটা তথ্য দিচ্ছেন যে টিএফআই সেল এটা গঠিত হয় 2005 সালে, যেটা পরবর্তীতে আওয়ামী লীগের সময়ও কন্টিনিউ হয়েছে। 2005 সালে ক্ষমতায় ছিল বিএনপি সরকার, 2006 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। বিএনপি সরকারের আমলে এই টিএফআই সেল গঠিত হয়, যেখানে র্যাবকে সাচিবিক দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ নথিপত্র দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। এখানে বলা হচ্ছে যে এছাড়া প্রত্যেকটি সামরিক বা নিরাপত্তা ইউনিটে তদন্তের স্বার্থে ছোট ছোট সেল থাকে, এটা সর্বজন বিদিত। তিনি কিন্তু এই কথা বলছেন। একই সময়ে আসামিপক্ষের অপর আইনজীবী এবিএম হামিদুর মেজবা ট্রাইব্যুনালের এই মামলা পরিচালনার এখতিয়ার নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন, যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাউকে 24 ঘন্টার মধ্যে আদালতে পাঠাতে ব্যর্থ হন, তবে সেটির জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই এটি মানবতা বিরোধী অপরাধ হতে পারে না, আইনের কথা বলছেন তিনি অভিযোগ করেন, প্রসিকিউশনের পক্ষে মানবাধিকার কর্মীরা থাকলেও আসামি পক্ষের পাশে কোনো মানবাধিকার সংস্থার প্রতিনিধি ছিল না। এই ব্যাপারে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এবং ওই যে আমির হোসেন শেখ হাসিনার আইনজীবী তিনিও বলেছেন আয়নাঘর বলে কোনো কিছু ছিল না, এটা পরবর্তীতে তৈরি করা হয়েছে এবং ইউনূস সরকারের আমলে এগুলো সব সাজানো হয়েছে। তার মানে পুরো আয়নাঘরের প্রক্রিয়াটাকে শেখ হাসিনার আইনজীবী এবং মানবতা বিরোধী অপরাধের গুম খুনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত র্যাব সদস্যদের আইনজীবীরা তারা সবাই বলছেন আয়নাঘর বলে কিছু নেই, এটা একটা থিওরি মাত্র, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমির হোসেন তো সরাসরি বলেছেন এটা পরে বানানো, এবং তোবারক হোসেনও বলেছেন